ফোর্থ সেমিস্টার এসএসসি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যা সিলেবাস রয়েছে কালচার অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া, সেখানে আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সংস্কৃতি কি এবং সংস্কৃতির উপাদান। এর আগে আমি তোমাদের বলেছি সংস্কৃতি কি, সংস্কৃতি বলতে কি বোঝায় সেটা বলেছি। আজকে একটু আলোচনা করে আমরা আজকে সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করব। তোমাদের এক্সাম হয়তো খুব কলেজ খোলার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কলেজ খোলার পরে পরেই হবে, কারণ কবে কলেজ খুলে সরকার নির্দেশ অনুযায়ী 11 তারিখে তো খোলার কথা। যদি খোলে তো তার কলেজ খোলার 1 মাসের মধ্যে তোমাদের এক্সামটা হয়ে যাবে। তোমরা সেভাবে শুনবে এবং বাড়িতে এগুলো একটু প্রিপেয়ার হয়ে নেবে এই ভিডিওগুলো দেখার পরে। তো আশা করি অসুবিধা হবে না। আমরা কলেজে অনেক ক্লাস নিয়েছিলাম এবং তোমরা এই আলোচনার মধ্যে কলেজে আলোচনার মধ্যে তোমরা অনেক কিছু ধারণা নিতে পেরেছো। তো আশা করি অসুবিধা না হওয়ারই কথা। তো যাক, আজকে আমরা সংস্কৃতি কি এবং সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো, এমন একটা প্রশ্ন আসতেই পারে 5 নাম্বার বা 10 নাম্বারের জন্য। তো আমরা আলোচনা করছি আজকে যে সংস্কৃতি কি এবং সংস্কৃতির উপাদান। সংস্কৃতি কি বলতে গেলেই আমরা প্রথমে আলোচনা করতেই পারি যে মানুষ সামাজিক জীব, এবং এই সমাজ, মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজ সদা পরিবর্তনশীল, অর্থাৎ মানুষও সদা পরিবর্তনশীল। সমাজবদ্ধ মানুষের বিশিষ্ট পরিচয় হলো সংস্কৃতি, অর্থাৎ কালচার ইজ দ্য ফান্ডামেন্টাল আইডেন্টিটি অফ ম্যান। সমাজবিজ্ঞানের সংক্ষিপ্ত অর্থে সংস্কৃতি শব্দটি অভ্যাসগত উৎসর্গকে বোঝানো হয়, আর নৃতত্ত্ববিদগণ সংস্কৃতি শব্দটি ব্যাপক অর্থে প্রয়োগ করেন। অধ্যাপক টেইলরের মতে, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফস, আর্টস, morals, law, custom, and other capabilities and habits acquired by man as a member of society. অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে জ্ঞান, বিজ্ঞান, কলানীতি, বিশ্বাস ইত্যাদি অর্জিত বিভিন্ন অভ্যাস ও আচরণকে সংস্কৃতি বলা হয়। এখানে যে আমি বললাম অর্জিত, এই অর্জিত আর আরোপিত তোমরা পড়েছো এর আগে। আরোপিত অর্জদা এবং অর্জিত মর্যাদা, আরোপিত মর্যাদা আর হচ্ছে অর্জিত মর্যাদা। অর্জিত আর আরোপিত এই দুটো তোমরা পড়েছো কাকে বলে। অর্জিত মানে যেটা আমরা অর্জন করি, অর্জন করে যে আমরা সম্মানটা বা মর্যাদাটা পাই তাকে আমরা বলবো অর্জিত মর্যাদা। আর আরোপিত যেটা বংশগতভাবে আমাদের উপরে আরোপ করা থাকে, যেমন ধরো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, বৈশ্যের ছেলে বৈশ্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরোপিত। অর্জিত ধরো কেউ লয়ার, কেউ ডক্টর, ঠিক আছে, কেউ পলিটিশিয়ান, এই যে বিভিন্ন একটা মানে অর্জন করা, যেটা অর্জন করেছে সেটা হচ্ছে অর্জিত। বুঝতে পারছো তোমরা? মনে হয় অসুবিধা হবে না। তো এই যে সংস্কৃতি, আমরা বললাম যে সংস্কৃতি অর্জিত এবং আরোপিত। সংস্কৃতির দুটি দিক আছে, একটি হলো পার্থিব আর অপরটি হলো আধ্যাত্মিক বা অপার্থিব। এ দুটো কি, পার্থিব আর অপার্থিব? বলছে মানুষের প্রতিটি কাজ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত। মানুষ তার পরিবেশের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া করে বা চালায় তার মধ্যে কোনো না কোনো প্রয়োজন অন্তর্নিহিত থাকে। অর্থাৎ মানুষ পরিবেশে, অর্থাৎ মানুষ এই সমাজে বিভিন্ন সময় যে ক্রিয়া প্রতিক্রিয়া মানে যে কাজ করছি এবং কাজের প্রতিদান যেটা করছি, আমরা কি করি, কিসের জন্য করি, সেটা কোনো না কোনো আমাদের প্রয়োজনে আমরা করে থাকি। এই প্রয়োজনের প্রথমটি হলো পার্থিব প্রয়োজন, অর্থাৎ জমির ব্যবহার, উৎপাদন, নতুন যন্ত্রের প্রয়োগ, খনিজ সম্পদ সংগ্রহ, ঘর বাড়ি, রাস্তাঘাট ইত্যাদির মাধ্যমে মানুষ প্রয়োজনীয় বস্তু উৎপাদন করে, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে পার্থিব। কিন্তু এই বস্তুগত উপাদান বা পার্থিব প্রয়োজন ব্যতীত মানুষের অপার্থিব অথবা আধ্যাত্মিক প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনের তাগিদে রচিত হয় সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি, এবং বিভিন্ন সমাজে এই আচার ব্যবহারের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, অর্থাৎ লক্ষ্য করা যায়। মানব জীবনের আধ্যাত্মিক দিকটিকে সংস্কৃতি বলা হয়।
শব্দগত অর্থে কালচার বা সংস্কৃতি হলো মানুষের শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, রীতিনীতি, কর্ষিত বা মার্জিত রূপ। তো এই হলো সংস্কৃতি কাকে বলে আমরা যদি বলি, তো আমরা কিন্তু এখানে বলতে পারবো। তোমাদেরকে যেটা বললাম তোমরা কিন্তু সেটা আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা সেটা লিখতেও পারবে আশা করি। তো এরপরে আমরা আলোচনা করব যে বিভিন্ন উপাদান, সংস্কৃতির বিভিন্ন উপাদান কি কি রয়েছে। তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম, তো আজকে আমরা আবার আলোচনা করব, ঠিক আছে, যে সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি কি কি। তো আমরা এখন উপাদান আলোচনা করব। সংস্কৃতির উপাদান বিভিন্ন হতে পারে। তো তার মধ্যে যে উপাদানগুলি আমরা আলোচনা করব তা হলো 1 নাম্বার বস্তুগত ও মানসিক উপাদান। এই বস্তুগত ও মানসিক উপাদানগুলি কি কি আমরা সেটা এখন আলোচনা করব। বস্তুগত বা মানসিক উপাদান হলো বিভিন্ন বস্তুগত ও মানসিক উপাদানের সংমিশ্রণে সংস্কৃতি গঠিত হয়। সংস্কৃতির বস্তুগত উপাদানের মধ্যে রয়েছে চারুকলা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিক আবিষ্কার এবং ঘরবাড়ি, মন্দির মসজিদ, স্কুল কলেজ, অফিস আদালত, রাস্তাঘাট ইত্যাদি পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ। সাংস্কৃতিক মানসিক উপাদানের মধ্যে রয়েছে বিশ্বাস, মনোভাব, নীতি, মূল্যবোধ, প্রতীক, আদর্শ, ধারণা, কল্পনা, বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরও রয়েছে বিশ্বাস ও মনোভাব। 2 নাম্বার পয়েন্ট। বিশ্বাস ও মনোভাবটা কি? যখন কোনো মতে আদর্শ ঘটনা বা বস্তুকে আমরা সত্য বলে মনে করি এবং তার প্রতি আস্থা জ্ঞাপন করি, তখন তাকে বলা হয় বিশ্বাস। বোঝা গেল? মানে কোনো ঘটনা বা বস্তুকে আমরা যখন সত্য বলে মনে করি, যে না এটা ঠিক, এটাই সত্য, এবং এটাকে আমরা কি করি, আমরা জোর দিয়ে বলতে পারি যে হ্যাঁ এটাই ঠিক, তখন তাকে বলি আমরা বিশ্বাস। মানে ওই বস্তুর প্রতি বা ওই জিনিসের প্রতি বা ওই কথার প্রতি আমাদের একটা বিশ্বাস, ঠিক আছে, গভীর বিশ্বাস, এটাকে আমরা বলবো বিশ্বাস। যেমন পুরুলিয়া তথা মানভূমের প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলিতে ডাইনিবিদ্যাকে শিশু ও গর্ভবতী মহিলার ক্ষেত্রে রোগ ব্যাধির অন্যতম কারণ মনে করা হয়। এক্ষেত্রে এবি মালিনস্কি দেখেছেন যে ট্রাভিয়ান দ্বীপপুঞ্জের আদিবাসীগণ গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যাওয়ার পূর্বে কিছু জাদুবিদ্যা বা ম্যাজিক অনুষ্ঠান করে থাকেন, কেননা তারা বিশ্বাস করেন যে ওই ধরনের অনুষ্ঠান করলে ভবিষ্যতের বিপদ থেকে তারা রেহাই পাবেন। কোনো বিষয়বস্তু সম্পর্কে ব্যক্তি মানবের বিশ্বাস বা জ্ঞান থেকে যে ধারণা জন্মায় তাকেই মনোভাব বলা হয়। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে কোনো বিশেষ সম্পর্কে ব্যক্তি মানবের বিশ্বাস ও জ্ঞান থেকে যে ধারণা জন্মায়, একজন ব্যক্তি যে বিশ্বাস ও জ্ঞান থেকে যে ধারণাটা জন্মায় তাকে আমরা মনোভাব বলতে পারি, যে একটা বিষয়ের প্রতি তার কি মনোভাব তৈরি হলো। মনোভাব বলতে সাধারণভাবে আমরা কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার প্রতি ব্যক্তিগত প্রতিক্রিয়াকেই বুঝে থাকি। কারণ দেখবে আমরা বলি যে এর মনোভাব এমন হলো, ওর মনোভাব, একটা জিনিস নিয়েই 10 জনের মধ্যে 10 রকমভাবে মনোভাব তৈরি হয়। তাই এখানে বলছে যে মনোভাব বলতে সাধারণভাবে আমরা কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার প্রতি ব্যক্তিগত প্রতিক্রিয়াকে বুঝি। মনোভাব হলো আমাদের মনোগত চেতনার সূচক। সমাজে বসবাসের মধ্য দিয়ে অন্যের সাথে মিথস্ক্রিয়ার পরিপ্রেক্ষিতে মনোভাব গঠিত হয়। একেবারে প্রাথমিক অবস্থায় শিশুর মনোভাব খুব সাধারণভাবে আনন্দ ও বেদনার মধ্যে সীমাবদ্ধ থাকে। বিশেষ খাবারের প্রতি শিশুর ইতিবাচক বা নেতিবাচক মনোভাব গড়ে উঠতে দেখা যায়। এছাড়া আমরা আমাদের অভিজ্ঞতা, শিক্ষা আদান প্রদানের সঙ্গে মনোভাবের বিকাশ ঘটতে থাকে, তা আমরা লক্ষ্য করি। বিশ্বাস ও মনোভাব অভিজ্ঞতা নির্ভর এবং পরিবর্তনযোগ্য। ইন্টারেস্ট বা আগ্রহ হলো ইতিবাচক প্রবণতা, যেমন খেলাধুলায় অংশগ্রহণ, শিক্ষালাভে আগ্রহ, কাজকর্মের আগ্রহ, সঙ্গীতে আগ্রহ ইত্যাদি। কিন্তু মনোভাব সদর্থক এবং নয়ার্থক দুই হতে পারে। এছাড়া মনোভাব ব্যক্তিগত বিষয়ে কিছু আগ্রহ হলো বিষয়গত, যেমন
সঙ্গীতে কারো আগ্রহ আছে কি না বা নেই তা যাচাই করা যেতে পারে, কিন্তু সঙ্গীতের প্রতি মনোভাব যাচাই করা যেতে পারে। এখানে সঙ্গীত ছাড়া ধরো খেলাধুলা হতে পারে, পড়াশোনা হতে পারে, আমরা একটা উদাহরণ দিয়ে জানতে পারি। একই বিষয়ে একাধিক ব্যক্তির আগ্রহ আছে কিন্তু সকলের নয়। বলছে যে একই বিষয়ে ধরো একটা খেলাধুলা বা পড়াশোনা, একাধিক ব্যক্তির আগ্রহ আছে কিন্তু সকলের নেই। একাধিক ব্যক্তির আছে, একই বিষয়ে একাধিক ব্যক্তির আগ্রহ আছে কিন্তু সকলের মনোভাব এক হয় না। পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে নীতি ও মূল্যবোধ। অধ্যাপক অকবান ও নিমকফ এর মতে সামাজিক নীতি হলো এক ধরনের সামাজিক ব্যবহার বা যা সমাজ স্বীকৃত এবং যার থেকে বিচ্যুতি সামাজিকভাবে নিন্দিত হয় এবং কখনো কঠোর শাস্তি পেতে হয়। যে সমস্ত আচরণবিধি লোকাচার সামাজিক জীবনকে নিয়ন্ত্রণ করে এবং লঙ্ঘন করলে তিরস্কৃত হতে হয় তা হলো লোকাচার। সামাজিক নীতি শুধুমাত্র কিছু ঐতিহ্যবোধক আচরণই নয়, এদের সাথে বাধ্যবাধকতার প্রশ্ন জড়িত থাকে। নীতির ন্যায় মূল্যবোধ ও মানবিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কিছু ঔচিত্যবোধ বা অর্থাৎ ভালো মন্দ আচরণবিধির নির্দেশ করে। নীতি ও মূল্যবোধ গভীর সম্পর্কিত। সামাজিক নীতিসমূহ মানুষের আচরণের যে মান নির্দেশ করে দেয় তা অনেক ক্ষেত্রে মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। কি হওয়া উচিত, মূল্যবোধ এই বিষয়ে মূলত নির্দেশ করে। মূল্যবোধের মধ্যে দিয়ে কোনো সমাজের নৈতিক ভাবাদর্শের প্রকাশ ঘটে। নীতি ও মূল্যবোধ পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনের সাথে মূল্যবোধের রূপান্তরও ঘটে থাকে। নেক্সট পয়েন্ট, প্রতীক ও সংকেত। মানব সংস্কৃতি আরো দুটি গুরুত্বপূর্ণ মানসিক উপাদান হলো প্রতীক ও সংকেত। আমরা প্রতীকী মিথস্ক্রিয়াবাদী তত্ত্বে আমরা পড়েছি প্রতীক কি এবং সংকেতটা কি আমরা পড়েছিলাম। এখানে প্রতীক বলতে এমন কিছুকে বোঝায় যা অন্য কোনো বস্তু, ধারণা বা বিষয়ের প্রতিনিধিত্ব করে। যেমন কোনো প্রতিমূর্তি একজন ব্যক্তি, একটি ঘটনা বা ধারণার প্রতীকমূলক প্রতিনিধিত্ব করতে পারে। আবার একটি শব্দ বা শব্দ সমষ্টির সহায়তায় কোনো কিছু চরিত্রকে আমরা বোঝাতে সক্ষম হই, এটাকে আমরা প্রতীক বলতে পারি। সামাজিক মেলামেশা বা অভিব্যক্তির ক্ষেত্রে আমরা যে সমস্ত প্রতীকের ব্যবহার করি তার অর্থ সম্পর্কে জ্ঞান না থাকলে প্রতীক অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ আমরা যে প্রতীকটা ব্যবহার করব সেটা যাতে সমাজের মেলামেশার ক্ষেত্রে যে সমস্ত লোকের সাথে মেলামেশা করবো তারা যাতে সেই প্রতীকের অর্থ জানে। যদি অর্থ না জানে, সেই অর্থ সম্বন্ধে জ্ঞান না থাকে, তবে কিন্তু প্রতীক অর্থহীন হয়ে পড়বে। উদাহরণস্বরূপ বলা যায়, শ্রীকাল শব্দটি যদি কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় তখন তার অর্থ পাল্টে যায়। মুষ্টিবদ্ধ হাত অনেক ক্ষেত্রে যেমন একতার প্রতীক, তেমনি শারীরিক দক্ষতাও প্রকাশ ঘটে। জাতীয় পতাকা ও তাতে ব্যবহৃত চিহ্ন ও রঙগুলির প্রতীক পৃথক পৃথক অর্থ থাকে। সমাজতাত্ত্বিক, একজন বিখ্যাত সমাজতাত্ত্বিক জর্জ হারবার্ট মিড মনে করেন যে মানুষ সামাজিক জীব, কেননা অন্যের সাথে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সে অর্থপূর্ণ প্রতীকের ব্যবহার করে। সামাজিক আদান প্রদান ছাড়াও প্রতীক ও সংকেত সমাজের বিমূর্ত মানসিক, নৈতিক ও যৌথ দিকগুলিকে জীবন্ত, বাস্তব ও দৃশ্যমান করে তোলে। যেমন কোনো জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বা বিশিষ্ট ব্যক্তিত্ব, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্রিটেনের রাজমহল, কোনো বিশেষ পশু বা গাছ, কোনো বেশভূষা ইত্যাদি জাতীয় বা নির্কুল গোষ্ঠীর প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করে। এই ধরনের প্রতীকগুলি সঠিকভাবে চেনা ও গোষ্ঠীর একতা বৃদ্ধির সহায়তা করে। নেক্সট পয়েন্ট, ভাবাদর্শ। এটাই লাস্ট পয়েন্ট। সংস্কৃতির উপাদান হিসেবে ভাবাদর্শ ও বিজ্ঞানের ভূমিকাও গুরুত্বপূর্ণ। জার্মান সমাজতত্ত্ববিদ বা সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার দেখেছেন যে অর্থনীতি যেমন ভাবাদর্শকে প্রভাবিত করে, তেমনি ভাবাদর্শ সমাজের অর্থনীতিকে প্রভাবিত করে। মার্ক্সীয় দর্শনে ভাবাদর্শকে শ্রেণীস্বার্থ চরিতার্থ করার একটি হাতিয়ার হিসেবে গণ্য করা হয়। এই ছিল তোমাদের কম্পোনেন্ট বা উপাদান।
কালচারের, মানে সংস্কৃতির উপাদান বা কম্পোনেন্ট অফ কালচার। তো এই কম্পোনেন্টসগুলো আমরা আলোচনা করলাম। এখানে তোমাদের ধরো শর্ট কোশ্চেন যদি 1 নাম্বার 2 নাম্বারে বা 1 নাম্বারে যে কোশ্চেনগুলো হয় সেগুলো যদি আসে, তো সেখানে আসতেই পারে যে সংস্কৃতি কি 1 নাম্বার, বা সংস্কৃতি কাকে বলে তোমরা লিখতে পারো, ঠিক আছে। এবং সেখানে তোমাদের আরও 2টি প্রশ্ন এখানে আসতে পারে, যে সংস্কৃতির কি কি দিক রয়েছে, বা সংস্কৃতির দিক কয়টি, বা আসতে পারে এইভাবে কোশ্চেন, পার্থিব সংস্কৃতি কি এবং আধ্যাত্মিক বা অপার্থিব সংস্কৃতি কি। 1 নম্বর প্রশ্ন, তো সেভাবে তোমরা কিন্তু রেডি রাখবে। আমি বলেছি দেখো আমাদের আলোচনায়। এরপরে কালচার কাকে বলে বা সংস্কৃতি কি তোমরা অবশ্যই শুনলে এবং তোমরা পারবে আশা করি, ঠিক আছে। তো আমরা এরপরে আরেকটা প্রশ্ন বলতেই পারি যে লোকাচার কি, ঠিক আছে। এবং নেক্সট আমরা একটা প্রশ্ন, মানে আবার একটা হতে পারে 1 নাম্বার, যে কে বলেছেন বা কে বলেছিলেন অর্থনীতি যেমন ভাবাদর্শকে প্রভাবিত করে তেমনি ভাবাদর্শ সমাজে অর্থনীতিকে প্রভাবিত করে। এটা উত্তর হবে কে? ম্যাক্স ওয়েবার, ঠিক আছে। এছাড়া আমরা প্রথমে বলতেই পারি যে এখানে যে আরেকটা প্রশ্ন, যে মানুষ সামাজিক জীব, কেননা অন্যের সাথে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সে অর্থপূর্ণ প্রতীকের ব্যবহার করে। উক্তিটি কার? উক্তিটি জর্জ হারবার্ট মিড, GH মিড। তোমাদের এর আগে আমি পড়েছি, আরও আমার লেকচারগুলোতে আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এইভাবে শর্ট কোশ্চেনগুলো তোমাদের থাকতে পারে। ভালো থেকো এবং সুস্থ থেকো প্রত্যেকে।